সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আইয়ের নিউ ইয়র্ক স্টুডিও থেকে প্রবাসের কথা অনুষ্ঠানে। আমি সৌমিক আহমেদ। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আলোচনা করে থাকি বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশিদের বিভিন্ন বিষয়াবলী নিয়ে। আমাদের আজকের বিষয় আমাদের পরবর্তী প্রজন্মের শিক্ষা ব্যবস্থা। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন খান টিউটোরিয়ালের চেয়ারপারসন নাইমা খান। আপনাকে স্বাগত জানাচ্ছি চ্যানেল স্টুডিওতে। খান টিউটোরিয়াল গত 3 দশক ধরে নিউ ইয়র্কে বাংলাদেশি কমিউনিটির জন্য সার্ভ করছে, তাদের পরবর্তী প্রজন্ম গড়ে তোলার জন্য সেবা দিয়ে আসছে। একটু বলবেন যে খান একাডেমির শুরুটা কিভাবে হয়েছিল, সেই সময় স্ট্রাগলটা নিয়ে একটু যদি বলেন। আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না যে 1994 সালে অগাস্ট মাসে প্রথম খান টিউটোরিয়ালের কার্যক্রম শুরু হয়। তখন আমার প্রয়াত হাজব্যান্ড ডক্টর মনসুর খান, উনি এবং আমি মিলে এই প্রতিষ্ঠানটা শুরু করি। আমার মনে আছে এখনো অনলি 3 জন স্টুডেন্ট ছিল প্রথম দিনে। 3 জন স্টুডেন্ট আমরা জ্যাকসন হাইটসের 73rd স্ট্রিটে একটা অফিসে একটা টেবিল আমরা রেন্ট করেছিলাম, যে এই টেবিলটা স্যাটারডে সানডে আমরা 3 ঘন্টা করে ব্যবহার করব। ওই জায়গাতে 1 সপ্তাহ যাওয়ার পরে আগামী সপ্তাহে দেখা গেল 3 জনের জায়গায় 5 জন হয়ে গেছে। তারপরে 2 সপ্তাহ পরে দেখা গেল 5 জনের জায়গায় 12 জন হয়ে গেছে। তখন আর ওই একটা টেবিলে আমাদের হচ্ছিল না, তো খুব তাড়াহুড়ো করে আমাদের আরেকটা জায়গায় একটা রুম নিতে হলো। ছোট আলাউদ্দিন রেস্টুরেন্ট ছিল নিচে, উপর তলায়। ওই রুমেও যখন 2 সপ্তাহ গেল তখন দেখা গেল 17, 18 জন, 20 জন হয়ে গেছে। পরে আবারও খুঁজতে হচ্ছিল আরেকটু বড় অ্যাকোমোডেশন। এইভাবে প্রথম থেকেই ইনশাআল্লাহ শুরু থেকেই বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছিল। আর তখন সময়ে স্পেশালাইজড হাই স্কুলে ভর্তি হওয়ার যে পরীক্ষাটা হতো সেটা ছিল সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের জন্য। আমার হাজব্যান্ড ডক্টর খান তখন একটা স্কুলের অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল ছিল, হাই স্কুলের। আমি ওই স্কুলেই তখন টিচিং করতাম। তো উনি ফিল করেছেন যে আমাদের বাচ্চাদের প্রচণ্ড মেধা আছে, কিন্তু একটা গাইডেন্স লাগবে। শুধু বাসার থেকে অত গাইডেন্সটা পাওয়া অনেকের পক্ষে সম্ভব না। তো যে কারণে আমাদের স্পেশালাইজড হাই স্কুলে ভর্তি হওয়ার জন্য যে ক্লাসটা হতো সেটাই খুব বৃদ্ধি পেতে লাগলো তাড়াহুড়ো করে। আরেকটা ছিল এসএটি, যেটা কলেজ ঢোকার জন্য এসএটি স্কোর ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওই এসএটি ছাত্রও তখন অনেক দ্রুতভাবে বেড়ে চলল। এভাবেই শুরু। তারপরে আমরা থার্ড চিন্তা করলাম যে বাচ্চাদেরকেও কমন কোর যেটা বলি আমরা, 1st, 2nd, 3rd, 4th, 5th, 6th গ্রেড, এদের জন্য আমাদের একটু মোটিভেশনাল কোনো কারিকুলাম তৈরি করা, ওদের স্কুল লেভেলের চাইতে আরেকটু উঁচুতে যারা ওরা সলভ করতে পারে প্রবলেমস। তো তখন আমরা কমন কোর্স শুরু করলাম। সো এভাবে আমাদের 3টা স্তরে আর কি এখনো ক্লাস হয়। কমন কোর, জুনিয়র হাই স্কুল যেটা স্পেশালাইজড হাই স্কুলে পরীক্ষা দিবে যারা, আরেকটা হলো হাই স্কুলের এসিটি, যেটা কলেজ ঢুকতে খুবই ইম্পর্টেন্ট, হাই স্কুলের এসিটি স্কোর। এই সময়টাতে না সোশ্যাল মিডিয়া ছিল, না টেলিভিশনের মাধ্যমে আপনারা প্রচার করতে পেরেছেন, কিন্তু এই যে এত বড় একটা শহর, এখানে আপনার বাংলাদেশিদের কাছে কিভাবে পৌঁছেছেন? আমরা প্রথম পত্রিকার থ্রুতেই, মোটামুটি তখন যে কটা ছিল সবগুলোতেই আমরা চেষ্টা করতাম পত্রিকাগুলোতে দিতে। আর তখন টেলিভিশন মনে হয় তখন ছিল না, টেলিভিশন মানে একেবারে শুরুতেই আমরা যখন শুরু করেছি তখন হয়তো বা টেলিভিশন ছিল না আর কি। তারপরে আস্তে আস্তে টেলিভিশন হওয়ার পরে তো চ্যানেল আইতে এসেছি আমি অনেকবার, টিভিএন 24-এ আমার ছেলে গেছে অনেকবার, এভাবেই আর কি এভাবে প্রসার করেছে। সেই সময়ে যে ছাত্র সংখ্যা আর এখনকার ছাত্র সংখ্যা না, সেটা তো অনেক ডিফারেন্স। এখন তো আমাদের 8টা শাখা, 8টা মানে ইন পার্সন, ওরা আমাদের লোকেশনে এসে পড়ে। আরেকটা হচ্ছে আমাদের ডিজিটাল, যেটা অনলাইনে ওরা বাসা থেকেই ক্লাস করে। সো তো মাধ্যমিক ভর্তির বিষয়টা বলছিলেন এবং কলেজের ভর্তির বিষয়টা বলছিলেন। এই মুহূর্তে খান টিউটোরিয়াল কি কি বিষয়গুলো দেখে? ওইটাই একদম কমন কোর যারা, তাদের জন্য এখন এপ্রিলে ওদের একটা স্টেট এক্সাম হয়, আপ টু 6-7 গ্রেড স্টেট এক্সাম ইএলএ হয় এপ্রিলে, আর মেতে হয় ম্যাথ। তো ওটার জন্য কমন কোরের বাচ্চারা পড়ালেখা করছে। আর স্পেশালাইজড হাই স্কুলের পরীক্ষা হচ্ছে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে। ওটার জন্য যারা এখন 7 গ্রেডে 8-এ ওঠার সঙ্গে সঙ্গে ওদেরকে ওই পরীক্ষাটা নিতে হবে, এবং পরীক্ষার রেজাল্ট আউট হতে আরও 3-4 মাস, তারপরে ওরা 9-এ যেয়ে ওই সমস্ত স্পেশালাইজড হাই স্কুলে ক্লাস শুরু করবে। তো ওটাও আছে। আর এসএটি, যেটা কলেজ অ্যাডমিশনের জন্য খুব জরুরি, কলেজ অ্যাপ্লিকেশনে আপনার এসএটি যদি 1500-এর উপরে হয় তো খুব ভালো,
1500-এর নিচে পেলে এত বেশি ছেলেপেলেরা আজকাল 1500-এর উপরে পায় যে যারা নিচে পায় তাদের ডিফিকাল্ট হয়ে যায় অ্যাকসেপ্টেড হওয়া আর কি। একটু বলবেন যে যারা এন্ট্রি লেভেলের মানে শিশুদের কথা বলছি, যারা মাত্র স্কুলে ভর্তি হবে কিংবা হয়েছে, নিউ ইয়র্ক তো খুব কঠিন একটা জায়গা যেখানে বাবা মার সময় দেওয়া বাচ্চাদের জন্য খুব ডিফিকাল্ট। সেইখানে আপনারা কিভাবে এই শিশু শিক্ষার্থীকে হেল্প করেন? আমাদের ছোট ছোট ক্লাস, টিচার খুবই আন্তরিকতার সাথে ওদেরকে হ্যান্ডেল করে, ওদেরকে পড়াশোনা শেখায়, যার দরুন আমরা দেখতে পারি যে 2-3 সপ্তাহ 4 সপ্তাহের মধ্যেই ওরা নিজের গ্রেড লেভেল থেকে অনেক উপরে উঠে গেছে। এবং টিচাররা রেকমেন্ড করে, জিজ্ঞেস করে মাদারকে যে কোথায় যায়, ও তো অনেক ভালো করছে ক্লাসে এখন। তো এভাবে আর কি আমরা ওদের যত্নটা এভাবেই নেই আর কি, একেবারে ছোট ছোট গ্রুপ করে, কোনো সময় 5 জন বা 6 জন। আবার পরীক্ষা থাকলে হয়তো বা, যেমন এখন স্টেট পরীক্ষা আছে, স্টেট পরীক্ষার জন্য হয়তো আরও বেশি একটু, তারপরে আমরা চেষ্টা করি আরও বেশি স্টুডেন্ট আসলে আরও বেশি টিচার অ্যাপয়েন্ট করে তাদেরকে টেক কেয়ার করতে। টিচারদের সাথে কমিউনিকেশনটা এদের কেমন হয়? এর কি আপনার কি বাংলাদেশি টিচার? বাংলাদেশি কয়েকজন আছে যারা অনেক অনেক আগে থেকেই আমাদের সাথে আছে, তারা আছে কয়েকজন আমাদের ম্যানেজার পজিশনে। তারা এখন আমাদের যেমন ভাইস প্রেসিডেন্ট, সেও বাংলাদেশের, কিন্তু সে আমাদের অনেক শুরু থেকে আমাদের সঙ্গে আছে। আরও আছে অনেকজন বাংলাদেশি ম্যানেজার, সিনিয়র ম্যানেজারদের মধ্যে। আর টিচাররা বাংলাদেশি হলেও তারা এখানে জন্ম, এখানে আমাদের ছাত্রছাত্রী ছিল একটা সময়, ওরা হয়তো স্টাইভেসন, ব্রঙ্ক সায়েন্স কমপ্লিট করে এখন কলেজে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে কেউ কেউ মাস্টার্স করছে গ্র্যাজুয়েশন শেষ করে। তো আমাদের টিচারদের ইয়েটা হলো এইভাবে আর কি, আমাদের কাছে পড়েছে, আমাদের সিস্টেমটা জানে। যেমন স্পেশালাইজড হাই স্কুলের ক্লাসগুলো ওরা করেছে, ওরা জানে কিভাবে নেক্সট ব্যাচকে ওরা পড়াবে, কোন কোন জায়গায়। ডক্টর খান আমার হাজব্যান্ড নিজেই পড়াতেন শুরুতে, উনি কোথায় কোথায় ইম্পর্টেন্স দিতেন কিভাবে। তারপরে আমার ছেলেও কিছুদিন পড়িয়েছে, ডক্টর ইভান খান কী করে কোন জায়গায় ইম্পর্টেন্স দেয়, এভাবে আর কি ওরাও সেটা ফলো করতে চেষ্টা করে। প্লাস ওদের সবসময় ইভানের সাথে একটা মিটিং হতে থাকে আর কি 2-3 মাস পরে, সবগুলো টিচারদের যাতে ওদের ট্রেনিং আর কি, ট্রেনিং হয় যাতে ওরা আরও একটু বেশি কনক্রিটলি প্রত্যেকটা জায়গায় শিখতে পারে আর কি, যে কীভাবে ইমপ্রুভ করতে হবে কোন কোন জায়গায়। আপনাদের শিক্ষার্থীরাই আজকে আপনাদের শিক্ষক। হ্যাঁ 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 হ্যাঁ, এটা কেমন প্রেরণাদায়ক বিষয়? খুবই ভালো, মানে ওরা তো খুবই খুশি যে খানে কাজ করতেছি। খানে আমি তখন 7 গ্রেডে পড়তাম, 13 বছর বয়স ছিল তখন, আমি এখানে শিখতে আসতাম, ভয় পেতাম ও ডক্টর খান কি বলবে বা ডক্টর ইভান খান কি বলবে। আর এখন আমরা ইভান খানের সাথে, হি ইজ মাই বস বাট হি ইজ ভেরি ফ্রেন্ডলি। তো ওরা খুব ভালো ফিল করে, আমি যা দেখি আর কি, খুব ভালো ফিল করে। কোনো প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে কি এটা অনেক সহায়ক ভূমিকা রাখেন? আপনি যেখানে পড়েছেন আপনি জানতেন যে কিভাবে আমি শিখতে পারতাম বেশি, আপনি এখন টিচার, সেক্ষেত্রে কি এটা ইজি নাকি? আমার মনে হয় অনেক ইজি, যে আমি তো জানি যে এটাই করা হতো, এটা এভাবেই ডক্টর খান আমাদেরকে শিখাতেন। সো আমরা যদি সেটা ফলো করতে পারি, নিশ্চয়ই আমাদের ছাত্ররাও ওরকমভাবে ভালো করবে। আমি যেমন স্টাইভেসনে গিয়েছিলাম, NYU-তে সুযোগ পেয়েছি, তারপরে এখন আমি মাস্টার্স করছি। তো ওই জিনিসগুলো তো একটা একটা করে ওদের ধাপে ধাপে ওরা টের পাবে যে কী হচ্ছে। একটু দু একজন শিক্ষার্থীর, এরকম শিক্ষার্থীর গল্প শুনতে চাই যারা হয়তো আপনাদের সঙ্গে নেই কিন্তু যুক্তরাষ্ট্রে বড় বড় প্রতিষ্ঠানে আছেন। একটু এই ধরনের কোন সাফল্যের গল্প যদি আমার সবচেয়ে মনে আসবে প্রথমেই নিলয় বলে একটা ছেলে ছিল, নিলয় জাফর ইকবাল। তো নিলয় আমাদের এখানে ছাত্র ছিল, স্টাইভেসন পেয়েছে, পুরো গ্রুপে সেকেন্ড হাইয়েস্ট মার্কস পেয়েছে। তারপরে স্টাইভেসন শেষ করে ফুল স্কলারশিপে ও NYU শুরু করেছে। NYU-তে ফুল স্কলারশিপ, ইভেন ওকে এক্সট্রা পয়সা দেয়া হতো আরও হাত খরচের জন্য। সো হি ফিনিশ NYU থেকে সে ডাক্তারি পড়ার জন্য পন্টিফিয়ারে সুযোগ পেল। তো ও চিন্তা করলো যে আমি ডাক্তারি শেষ করার আগে PhD-টা করে ফেলি, কেন ডাক্তারি তো অনেক লম্বা, 4 বছর আবার রেসিডেন্সি, আবার তারপরে আবার। তো ও PhD করে ফেললো সঙ্গে সঙ্গে 3 বছরের মধ্যেই, মানে ভেরি ইয়াং এজে ও PhD শেষ করলো। তারপর সে ডাক্তারি পড়া শুরু করলো, MD ডিগ্রি করলো, রেসিডেন্সি শেষ করলো, তারপরে রোটেশন কী থাকে ওদের প্রত্যেকটা শেষ করে এখন সে ফুল টাইম কাজ করে মন্টিফিয়ারে, সার্জারিতে স্পেশালিটি করলো। তো আমি মনে করি যে ওই হি কামস ফার্স্টে, কেউ আর আমার নিজের ছেলের মতো একজন। আচ্ছা, খুবই প্রেরণাদায়ক একটি গল্প। একটু বলবেন যে এই খান একাডেমিতে এখন শিক্ষার্থীর সংখ্যা অনেক, তো এটা কি শুধু বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থী না অন্য কোনো কমিউনিটি? আমি বলবো 90% বাংলাদেশি, 10% চাইনিজ আছে, ভিয়েতনামিজ আছে, বার্মিজ আছে, ইন্ডিয়ান আছে, পাকিস্তানি আছে, বাট 90% আই শুড সে বাংলাদেশি।
একটু বলবেন যে খান একাডেমির ভবিষ্যৎ পরিকল্পনা কি, খান আপনার টিউটোরিয়াল। খান টিউটোরিয়ালের ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে? পরিকল্পনা কারণ যে শিক্ষা ব্যবস্থা আপডেট হচ্ছে সব সময়, হ্যাঁ আপনারা হ্যাঁ কিভাবে আমরা এটা? ওদেরকে এখন যেই 3 ধাপে আমরা পড়াচ্ছি যেটা বললাম, তো হয়তো বা ওইভাবেই রাখবো সো দ্যাট ওরা শুরুর থেকেই উন্নতি করতে করতে একটা শিখরে পৌঁছে যায়। আমাদের অনেক ছেলেমেয়েরা হার্ভার্ড, প্রিন্সটন, ব্রাউন, আইভি লিগের সব বড় বড় কলেজে গেছে। তো আপাতত ওইটাই রাখবো। অনেকে বলে ইউনিভার্সিটি করার জন্য, আমি মনে করি ইউনিভার্সিটি করলে আমরা ওইভাবে বাচ্চাদের একেবারে শুরুর থেকে 12 গ্রেড পর্যন্ত একেবারে তৈরি করে দিতে পারবো, ওইটা হয়তো কিছুটা আমার মনে হয় ব্যাঘাত হবে আর কি, আমি যেটা মনে করি পার্সোনালি। এই যে 30 বছরে আপনারা কাজ করলেন, আরো কোনো বাংলাদেশি প্রতিষ্ঠানে গিয়ে এসেছে আছে। কিনা আপনাদের? আরও আছে, হ্যাঁ। আমার নিউ ইয়র্কেই চারপাশে 2-3 জন আছে যারা বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে হ্যাঁ, কাজ করছে। বাংলাদেশি শিক্ষার্থী। তো আপনি কি মনে করেন যে বাংলাদেশি শিক্ষার্থীদের কি এখনো অন্যান্য কমিউনিটির তুলনায় পিছিয়ে আছে কিনা শিক্ষা না না ব্যবস্থার দিক না, থেকে? ডেফিনেটলি না। আমি মনে করি বাংলাদেশি শিক্ষার্থীরা অন্যান্য কমিউনিটির তুলনায় অনেক এগিয়ে আছে, অনেক এগিয়ে আছে। মানে আমাদের সৌজন্যে বা আমাদের সাহায্যে, অন্যান্য টিউটোরিয়ালও ভালো পড়ায় ওদের সাহায্যে, সব মিলে আমি মনে করব ওভারঅল বাংলাদেশিরা অনেক এগিয়ে আছে। মেইন স্ট্রিমে আমাদের ছেলে মেয়েরা হ্যাঁ। করছে, কতটুকু এগিয়ে যাচ্ছে? ডেফিনেটলি মেইন স্ট্রিমে অনেক ভালো করছে, অনেক দূর এগিয়ে গেছে এবং আরও যাবে ভবিষ্যতে। আপনি ইভান খানের কথা বলছিলেন যে তিনি একজন ডাক্তার, কিন্তু তিনিও একাডেমির সঙ্গে আছেন। হ্যাঁ। মানে তিনি তার নিজস্ব পেশায় না গিয়ে কেন এই শিক্ষার? ও সত্যি কথা বলতে ও শুরু থেকেই পছন্দ করে নাই। ফার্স্ট ইয়ারটা হইচি করে কাটিয়েছে, সেকেন্ড ইয়ার থেকে বলতো যে আই ডোন্ট ওয়ান্ট টু ডু ইট। এনিওয়ে আমি আর ওর বাবা তখন বলছিলাম যে তুমি ডাক্তারিটা শেষ করো, তারপরে তুমি যা খুশি তাই করতে পারবে, আমরা কিছু বলবো না। সো হি ফিনিশ হিজ ডিগ্রি। তারপরে ও আমাকে মানে পরের দিন ওর জয়েন করার কথা, নর্থ শোর হাসপাতালে। আমার হাজব্যান্ড তো অসুস্থ ছিল অনেকদিন, যেখানে ওর চিকিৎসা হচ্ছিল সেখানেই ওর জয়েন করার কথা। তো ও আমাকে তার আগের দিন বললো যে আম্মু আই ডোন্ট ওয়ান্ট টু ডু ইট। তা আমি কিছুই বলি নাই যে এটা কি কথা হলো, এটা তো হতেই পারে না, এর ধরনের কোনো মানে করি নাই। আমি বলছি তুমি কি করতে চাও সেটা বলো। তো বলে যে আমি MPH করতে চাই, মাস্টার্স ইন পাবলিক হেলথ, তাহলে আমি মানে হেলথ রিলেটেড কোনো কোম্পানিতে কাজ করতে পারবো, কিন্তু আমার পেশেন্টদের সাথে থাকতে হবে না। কেন আমার খুব খারাপ লাগে সারাদিন যখন পেশেন্টকে ছেলে মেয়ে কেউ দেখতে আসে না, কান্নাকাটি করে, অনেক বুড়ো হয়ে গেছে। খান টিউটোরিয়ালে আমি তখন নিজেই চালাতাম। তো বললো যে ওখানে জয়েন করি, আমি তাহলে ভালো ফিল করবো এবং কাজ করতে উৎসাহিত হব। তো আমি তো খুব খুশি, কেন তখনও 9টার লোকেশন ছিল, আমার পক্ষে চালানো খুব একটা বিরাট ব্যাপার ছিল। তো যাই হোক, তো ও যখন শুরু করেছে তো আই ওয়াজ রিলিভড। আমি যতটুকু জানি যে আপনার পারিবারিকভাবে সবাই, আপনার ছেলে, আপনার মেয়ে, সবাই খান টিউটোরিয়ালের সঙ্গে যুক্ত। আমার ছেলে অবশ্যই হি ইজ দ্য সিইও অফ দ্য কোম্পানি, আর আমার ছেলের বউ, আমার মেয়ে নাই কোনো, ছেলের বউ ও হচ্ছে COO, চিফ অর্গানাইজিং অফিসার। আর তো ডক্টর খান তো চলে গেছেন 11 সালে, তো উনি ছিলেন চেয়ারপারসন। তো ওনার পর আমি এখন চেয়ারপারসনের দায়িত্বটা নিয়েছি আর কি। আপনাদের যে লোকেশনগুলো আছে এগুলো একটু বলবেন যে কোথায় কোথায় থেকে আমাদের যোগাযোগ করতে পারে বাঙালি কমিউনিটি? প্রথম ওটা কি আমি বলবো না একটু? আচ্ছা, হ্যাঁ, আমাদের জ্যাকসন হাইটসেরটা সবচেয়ে পুরনো জ্যাকসন হাইটসে প্রচুর স্টুডেন্ট ওখানে। তারপরে আমরা করলাম ব্রুকলিনে আমার মনে আছে একটা মা তখন শি ওয়াজ প্রেগনেন্ট, আর আরেকটা বাচ্চাকে স্ট্রলারে নিয়ে, আরেকটা বাচ্চাকে যাকে পড়াবে থার্ড গ্রেডে হাতে ধরে নিয়ে আসতেছে। দেন আই থট দিস ইজ ইনহিউম্যান। আমি আমার হাজব্যান্ডকে বললাম আমরা এক কাজ করি, আমাদের একটু কষ্ট হলেও আমরা ব্রুকলিনে একটা শাখা খুলি, যাতে এই ধরনের পেরেন্টসদের কষ্ট না হয়। পড়াবার জন্য কত শখ, সেই দূর থেকে 2টো ট্রেন ট্রাভেল করে আসে। তো যাই হোক, তারপর আমরা ব্রুকলিনে করলাম, আস্তে আস্তে ওইরকমইভাবে ভিড় হওয়া শুরু হলো। ব্রঙ্কসে করলাম, ওজন পার্কে করলাম, বেলরোজে করলাম, রিচমন্ড হিলে ছিল একটা, আর জ্যাকসন এখন হিল সাইডের উপরে জ্যামাইকাতে আরও 2টা আছে। সো কুইন্সে 6টা, 3টা হলো জ্যামাইকাতে, একটা জ্যাকসন হাইটসে, একটা বেলরোজে, একটা ওজন পার্কে, এগুলো সব কুইন্সে। তারপরে ব্রুকলিনে একটা, ব্রঙ্কসে একটা, সো 8টা, অ্যাস্টোরিয়াতে একটা। একটু বলবেন যে নানান ইনকামের মানুষ নিউ ইয়র্কে আছেন, যারা একটু লোয়ের ইনকামের দিক থেকে আছে, তাদের জন্য খান একাডেমি কি রিচেবল কিনা? হ্যাঁ, আমরা যথেষ্ট ডিসকাউন্ট দিই, অবস্থা বুঝে। ডেফিনেটলি আমাদের এমনিতে একটা টোটাল ডিসকাউন্টেড প্রাইস থাকে। প্রাইস যদি 2000 হয়, সেটা আমাদের ডিসকাউন্টেড প্রাইসে 1100তে বা 1200তে নেমে আসে।
ওইটা থাকেই। তারপরে আমি অবস্থা বুঝিয়ে আমাকে বললে, আমাকে জানালে যে পারিবারিক অবস্থা কীরকম, কিংবা লাস্ট ইয়ারে মাত্র এসেছে, সো ডিফারেন্ট কাহিনী আমি অ্যাকসেপ্ট করি এবং সেভাবে আমি ওদেরকে ডিসকাউন্ট দিই। আপনার পুরো পরিবারটাই নিউ ইয়র্কে বাংলাদেশি কমিউনিটির শিশুদের শিক্ষার জন্য কাজ করে আসছেন। অত্যন্ত একটি মহৎ কাজের সঙ্গে আপনারা যুক্ত আছেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, খান টিউটোরিয়াল দীর্ঘ 3 দশকের বেশি সময় ধরে নিউ ইয়র্কে বাংলাদেশি কমিউনিটির ছেলেমেয়েদের শিক্ষায়, তাদের যুক্তরাষ্ট্রের মেইন স্ট্রিমে তাদের পথ চলায় সহায়ক হিসাবে কাজ করে আসছে। তা আমরা তাদের মতোই দেখতে চাই যে বাংলাদেশের ছেলেমেয়েরা, বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেমেয়েরা যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ে আসীন হচ্ছে। ধন্যবাদ সবাইকে।